দরকার নাই। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। ভিতরে নাকি প্রধানমন্ত্রী, আমরা কি প্রধানমন্ত্রীকে মারতাম নাকি আমরা প্রধানমন্ত্রীকে শেষ করে ফেলতাম? প্রধানমন্ত্রী হয়েছে কেমনে ভাই? আমাদের বাপ মার ভোটেই তো, তাই না? তাহলে কি হেরে যদি আমরা প্রধানমন্ত্রী বানাই থাকি, তাহলে আমরা হেরে কেন মারবো? এইবার বাংলাদেশে 2026 সালে ফার্মের মুরগিদের ওপর ভর করে আজাদির শিক্ষার্থীরা, আজাদির সন্তানেরা আবার গদি নড়িয়ে দিবে। যতবার দমন পীড়ন হবে ততবারই আন্দোলন হবে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছিল শিক্ষার্থীরা, কিন্তু এখন ডিরেক্ট সরকার পতনের দাবি করছে শিক্ষার্থীরা। তাহলে কি আবার হতে যাচ্ছে সরকার পতন? এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা দেখেছি যে বিগত সপ্তাহ জুড়ে চট্টগ্রামের মানুষ খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছিল। সেখানে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড় ধসে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়াও অতি বৃষ্টির কারণে সেখানে বন্যা সৃষ্টি হয়েছে। গবাদি পশু সহ অসংখ্য মানুষ সেখানে মৃত্যুবরণ করেছেন। এমনকি ঢাকার মিরপুর সহ বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির জন্য বন্যার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত কিন্তু অঝড় ধারায় বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি দিয়ে কি করে শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে যাবে? আপনারা চিন্তা করেছেন বিষয়টি? তারপরও বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিল। তারা পরীক্ষা দিতে যাওয়ার সময় কেউ ডুবায় পড়ে গেছেন, কেউ প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ভিজিয়ে ফেলেছেন, কেউ আবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তো এই ভিজা কাপড় চোপড় নিয়ে বসে তারা কি করে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিবে? এমনকি ভিজা কাপড় চোপড় নিয়ে থাকার পরে তাদের কিন্তু কঠিন জ্বর আসতে পারে। এই জ্বরে কিন্তু তারা মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। তো এই শিক্ষামন্ত্রী কি ঘুমিয়ে ঘুমিয়ে শিক্ষামন্ত্রী হয়েছে কিনা সেটি আমার বুঝে আসে না। আমি জানতাম যে তিনি একজন অভিজ্ঞ শিক্ষামন্ত্রী, তিনি কয়েকবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন, কিন্তু এখন এসে তিনি এ ধরনের একটি পদক্ষেপ কেন নিলেন? আসলে এর পিছনের মূল উদ্দেশ্য কি? তিনি আসলে কি চেয়েছেন মূলত, সেই বিষয়টি আমার বোধগম্য নয়। এছাড়াও শুনলাম যে প্রশ্নপত্রেও বিভিন্ন ভুলভাল রয়েছে। তো তারা সেখানে বসে কি করছে? খামখেয়ালি যত কাজ করছে। তারা বাইরের বৃষ্টি বাদলকে এসি রুমে থেকে কিন্তু এনজয় করছে, কিন্তু এই বৃষ্টি বাদলের সাথে পাঞ্জা লড়ে কি করে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে, বা কি করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে? যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলো তখন শিক্ষামন্ত্রী বলে বসলেন তারা নাকি ফার্মের মুরগি। আপনারা চিন্তা করেছেন বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তো এই বিষয়কে কেন্দ্র করে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা এবং তারা চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই সাথে কিছু কিছু জায়গায় সরকার পতনেরও দাবি করছেন অনেক শিক্ষার্থীরা। যদি এই সরকারের পতন হয়ে যায় তাহলে কে হবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী? তাহলে কি আবার স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন? তো আমরা যারা শিক্ষার্থী আছি তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবো যে তিনি কিন্তু দেশকে পথে বসিয়ে গেছেন। তো আমরা এই সরকার ভালো বা ওই সরকার ভালো এগুলো বলবো না, আমরা বিকল্প পথ খুঁজবো বা যেভাবে ভালো হয় সেভাবেই অগ্রসর হওয়ার চেষ্টা করব। তো আমিও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, কারণ তিনি এসি রুমে থেকে খামখেয়ালিপনা নির্দেশনা দিচ্ছেন, আর সেই নির্দেশনা মানতে গিয়ে শিক্ষার্থীদের করুণ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আর প্রশ্নপত্রের ভুলের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে তারা কিন্তু খামখেয়ালিপনা কাজ কামে ব্যস্ত। এই আর কি, কোন রকম হুটহাট করে প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীদেরকে বুঝ দিচ্ছেন, আর বাকি সময় তারা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকছেন। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। মুখে বলেন যে তারা শিক্ষা ব্যবস্থার উন্নতি করবেন, সেজন্য তারা দেখলাম যে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়েছেন এবং শিক্ষামন্ত্রী হেলিকপ্টার দিয়ে বিভিন্ন পরীক্ষার হলে টহল দিচ্ছেন। এতে কি শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে? মোটেও না। ছাত্রছাত্রী যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে যাতায়াত করতে পারে এবং ছাত্রছাত্রীরা যেভাবে সুস্থ থাকবে, সুস্থ থেকে তারা যেভাবে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারবে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর। কিন্তু শিক্ষামন্ত্রী সেই দিকে খেয়াল না রেখে পরীক্ষার হল নিয়ে ব্যস্ত, পরীক্ষা নিয়ে ব্যস্ত। তো তিনি এত দ্রুত পরীক্ষা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছেন সেটা আমার বুঝে আসে না। তো যাই হোক, চলুন আমরা এই বিষয়কে কেন্দ্র করে শুরুতে একটি ভিডিও দেখে আসি, তারপর আপনাদেরকে মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। এদিক দিয়ে আপনারা বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ব্যস্ত, ফেসবুক ইউটিউবে তো ঢুকেই যায় না, তাতে চিল্লাচিল্লি জ্বালায়। আর ওদিক দিয়ে তো বেলুচিরা কাম সেরা ফেলাইছে।
ওদিক দিয়ে তো বেলুচিরা কাম সেরে ফেলাইছে, বুঝে পাকিস্তানের বেলুচিস্তান অলরেডি তো স্বাধীন হয়েই গেছে। এখন বেলুচি যে নেতা আছে তারা বলতেছে বেলুচিস্তানের 85% এলাকা, 85% এরিয়া এখন তাদের দখলে, এবং বেলুচি ফালুস নামের একটা কয়েনও তারা চালু করেছে, মানে মুদ্রা, বুঝছেন। এখন আর সেখানে ওই পাকিস্তানের যে কি রুপিস নাকি পাকিস্তানের, তো পাকিস্তানের রুপি খুব একটা কাজ করে না সেখানে, এখন সেখানে চালু হয়ে গেছে লোকাল মুদ্রা হিসেবে বেলুচি ফালুস। তারপরে সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে মোটামুটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, এবং তারাই সেখানে অফিস আদালত করে এখন। তো এখন বেলুচি নেতারা, সারা দুনিয়ার যত নেতারা রয়েছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে ভাই আসল কামটা তো আমরা কইরা ফেলাইছি, অনেক রক্তের বিনিময়ে কত বেলুচি যে মারা গেছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, আপনারা চিন্তা করতে পারবেন না। আসলে সত্যি কষ্টই লাগে দেখলে। তো ওই হিসেবে তো বাংলাদেশকে আমি খুব সৌভাগ্যবান মনে করবো, বুঝছেন। বাংলাদেশ তো মাত্র 9 মাস যুদ্ধ কইরা তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পাকিস্তানের হাত থেকে। কিন্তু দেখেন বেলুচিস্তানের লোক, বেলুচিরা কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করতেছে আজ থেকে প্রায় 15-20 বছর ধরে, কত মানুষ মারা গেছে। কিন্তু দেখেন তারপরেও তারা খুব একটা সুবিধা করতে পারতেছে না। কিন্তু 2026 সালে এসে মনে হচ্ছে একটু একটু করে আগে বাড়তেছে। তো এখন এটা আমি জানি না বাংলাদেশে যারা আপনারা আমার এই কথাটা শুনবেন, এটা বাংলাদেশের জন্য আনন্দের সংবাদ না দুঃসংবাদ তা আমি জানি না। যারা পাকিস্তানকে ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা দুঃসংবাদ, যেহেতু পাকিস্তান আবারও ভাগ হওয়ার পথে যে কোনো সময়। এখন যে কোনো দেশ যখন বিদ্রোহীরা এইভাবে নিয়ন্ত্রণ করে নেয় তখন তারা অপেক্ষা করে জাস্ট 2-4টা পরাশক্তি, 2-4টা লাগবে না, 2-1টা হইলে হইব, 2-1টা পরাশক্তি যদি একটু কষ্ট করে যদি মুখ দেওয়া বলে যে হ্যাঁ তোমাদের স্বাধীনতাকে আমরা স্বীকৃতি দিতাম, তাহলে তো কাম পাতে। যেমন যে বাংলাদেশ যখন স্বাধীন হইল না, ইসের সাথে পাকিস্তানের সাথে স্বাধীন হলো, ভারত কিন্তু বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, তারপরে বিভিন্ন দেশ, ওই চীন স্বীকৃতি দেয়, তারপরে রাশিয়া স্বীকৃতি দেয়, অনেক পরে গিয়ে আমেরিকা স্বীকৃতি দেয়। আপনারা এগুলো কম বেশি জানেন। তো সেম ঘটনা এখন বেলুচিস্তানে ঘটেছে। এখন বেলুচিস্তান তো মোটামুটি বেলুচি নেতারা বলতেছে তো আমরা তো স্বাধীন, একটু কষ্ট করে আমাদেরকে তোমরা স্বীকৃতি দাও। এখন এই বেলুচিস্তানের স্বীকৃতি নিয়ে দুনিয়ার কাহিনী আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, এখানে চীন ইনভলভ, এখানে রাশিয়া ইনভলভ, এখানে আমেরিকা ইনভলভ। এখন এমন সব মানে অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার আছে, আমেরিকাতে বসে আমি এসব কথা বলতে পারবো না আপনাদেরকে, বুঝছেন। তো যার ফলে এই আলোচনা না যাওয়াই ভালো, আন্তর্জাতিক সাইডটা আমি বাদ দিয়ে যাই, অভ্যন্তরীণ সাইডটাই রাখি। এর আগে নিউজটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে দেখেন, এই যে এখানে এই যে এটা হলো বেলুচিস্তানের রাজধানী, এটা হলো বেলুচিস্তানের রাজধানী। আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি পারেন একটু প্লিজ কমেন্ট করে জানেন বেলুচিস্তানের রাজধানীর নাম কি। এই যে দেখা আছে বেলুচিস্তানের, এই যে দেখেন বেলুচিস্তানের 85% নিয়ন্ত্রণের দাবি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন বেলুচি নেতারা। আচ্ছা ঠিক আছে, এখানে কি লিখছে দেখেন, বেলুচি আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ দাবি করেছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রায় 85% এলাকা এখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। 13 জুলাই তারিখের একটি চিঠি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মীর বেলুচ দাবি করেন বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। তিনি বলেন অঞ্চলটির জন্য একটি জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত তৈরি করা হয়েছে। বেলুচি ফালুস নামের একটি মুদ্রাও চালু করা হয়েছে। পাশাপাশি প্রশাসন ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন। মীর বেলুচ আরও দাবি করেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে রয়েছে সোনা, তামার খনি, গ্যাস ক্ষেত্র এবং কয়লা খনি। চিঠিতে আরও দাবি করা হয়েছে সামরিক, নৌ, বিমান ও বেসামরিক সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী বেলুচিস্তানের প্রশাসন পরিচালনা করছে। তাদের লক্ষ্য 2026 সালের শেষ নাগাদ অঞ্চল থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি সেখানে সরিয়ে দেওয়া। তার মানে ঘটনা যেটা দেখতেছি সেটা হলো মোটামুটি বলতে গেলে, বুঝছেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে যে পুরোপুরিভাবে সরকারিভাবে মানে কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া বেলুচিস্তান। তো বেলুচিস্তান স্বাধীন হওয়ার পথে। আর আমার মনে হয় না পাকিস্তান দীর্ঘদিন এই বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে, কারণ বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য ভারতের মতো পরাক্রমশালী রাষ্ট্র তাদের সাথে রয়েছে, বুঝছেন। তো
তো যদিও ভারত প্রকাশ্যে কোনো কিছু বলে না, ভারত বরাবরই বলে যে এদের অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের কোনো হাত নাই, কিন্তু ভারতের রয়েরা তো গিজগিজ করতেছে বেলুচিস্তানে, কারণ যে কোনো মূল্যে হোক পাকিস্তান থেকে যেহেতু বাংলাদেশকে তা আলাদা করে দিছে, আর পাকিস্তানকে আরও দুর্বল করার জন্য তারা বেলুচিস্তানকেও আলাদা করবে। এখন সব জিনিসের একটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। এখন পাকিস্তান এইভাবে খণ্ড বিখণ্ড হোক, এটা আমাদের দেখতে ভালো লাগবে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও পাকিস্তান যে একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, এটা একটা সার্কাসের ভিতরে পড়ে গেছে, বুঝছেন। এই দেশ চালায় এটা গণতান্ত্রিক রাষ্ট্র কাগজপত্রে থাকলেও অ্যাকচুয়ালি ওখানে কোনো ডেমোক্রেসি নেই। ওখানে ওই যে প্রধানমন্ত্রী দেখেন না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের কোনো ক্ষমতা নাই। এই দেশ পুরোপুরি চালা হলো সেনাবাহিনীর লোকেরা। ওই দেশে যত রিয়েল এস্টেট বিজনেস আছে, বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি যা আছে সব চালায় হলো কম বেশি সেনাবাহিনীর লোকেরা, এবং এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ম্যাক্সিমাম থাকে হলো ইউরোপ আমেরিকাতে। তো যার ফলে তারা এইসব লুটপাট করে পুরো দেশটাকে কাঙ্গাল বানিয়ে দিয়েছে এবং ক্ষয়রাতি রাষ্ট্র বানিয়ে দিয়েছে। 22 কোটি মানুষের ভিতরে 4 কোটি ভিক্ষুক, চিন্তা করে দেখেন। এবং অলরেডি কিন্তু ব্যাংকরাপসি, আমি যতদূর জানি অলরেডি কিন্তু দেউলিয়া রাষ্ট্র এই পাকিস্তান। তো কাজেই পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ তো আল্লাহ মানে আমাদের কিসমতে রাখছিল, ভারত আমাদেরকে সাহায্য করছে, অসংখ্য ধন্যবাদ ভারতের ভাইদের। আসলে ধন্যবাদ দিয়েও তাদেরকে মানে এই ঋণ শোধ করা যাবে না ভারতের ভাইদের। নাইলে ভাই 9 মাস কেন 9 বছর লাগে যদি ফাইট করতাম না, খালি আমরা মরতামই, বুঝছেন। খালি মরার সংখ্যাই বাড়তাম, আমাদের স্বাধীনতার পাইতে হইতো না। তো যাই হোক, আমাদের পার্শ্ববর্তী দেশে ভাইয়েরা আমাদেরকে সাহায্য করছে, আমরা স্বাধীন হয়েছি এবং এই সবুজ পাসপোর্টটা নিয়ে এখন আমরা ইউরোপ আমেরিকাতে থাকি। এবং বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের অর্থনীতির চেয়ে আলহামদুলিল্লাহ 1000 গুণ ভালো। এত বিপদ আপদের ভিতরে, এত লুটপাটের পরও তারপরেও বলবো বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চাইতে 1000 গুণ ভালো। তো এখন বেলুচিস্তানে একই কাহিনী হয়েছে। বেলুচিস্তানে এখন পাকিস্তানের সেন্ট্রাল কমান্ড থেকে মুক্তি চায়। তো 80% তো তারা করিয়ে ফেলাইছে, তারা তো আসল কাম সেরেই ফেলাইছে। এখন বড় বড় নেতা যারা আছে, কাদের কথা বলছি বুঝতে তো পারছেন, আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইভেন পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশও আছে। এখন তারা কে কী করবো তাছাড়া আমি যাই না, তবে হয়ে যাক, আরেকটা রাষ্ট্র আসুক। অনেকদিন ধরে তো নতুন রাষ্ট্র বাজার আইতেছে না, বুঝছেন। সিরিয়াস ভাই, বাংলাদেশ 1971 সালের স্বাধীন হয়েছে, 1971 সালের পর কিন্তু কোনো নতুন রাষ্ট্র কিন্তু ডেলিভারি হয়নি, হয়েছে নাকি? আমার তো জানা মতে না। তার মানে 55 ইয়ার্স হয়ে গেছে। তো এখন অনেক দিন হয়ে গেছে, আমরা কোনো নতুন রাষ্ট্র ডেলিভারি দেখতেছি না, বুঝছেন। তো আরেকটা নতুন রাষ্ট্র ডেলিভারি হোক, বেলুচিস্তান। ওয়েলকাম জানি বেলুচিস্তানের ভাইদের আগে ভাগই, বুঝছেন, যে কনগ্রাচুলেশন ফর ইউর নিউ কান্ট্রি। অলরেডি তারা তো জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় ফল, জাতীয় মাছ এগুলো দেখলাম ঠিকঠাক করে ফেলাইছে। কয়েন যেহেতু চালু হয়ে গেছে বেলুচি ফানুস, তাহলে তার কিছু বলা থাকে না। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেলুচিস্তানের ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে আসি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাতে পারে শিক্ষার্থীরা, এটা সরকারের জন্য লজ্জাজনক, সরকারের জন্য ম্যাটার অফ শেম। আবার একই দিকে শিক্ষার্থীদের জন্য বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু সরকারের জন্য লজ্জাজনক হলেও সরকারের লং টাইমের জন্য ভালো। কেননা এই শিক্ষামন্ত্রী দেখবেন 2 দিন পর আবার ফল্ট করছে, শুরু থেকে দেখবেন ফল্ট করে আসছে, আবার ফল্ট করবেই। এবার আসেন একদম পয়েন্টের কথা, যে শুরুতে ব্যাপারটা কিন্তু একদম ফুল ফ্রেশ ছিল, কোনো ধরনের ঝই ঝামেলা ছাড়া। ঢাকা সহ বাংলাদেশের চট্টগ্রাম সহ এখানে সেখানে যখন একদম নিড অ্যান্ড ক্লিন শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকলো, এতে কি হলো, এর ভিতরে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের যে 20 দাঁতগুলো রয়ে গেছে, সেই দাঁতগুলো নিয়ে আসতে নেমে গেছে শিক্ষার্থীদের ভিতরে। কারো স্টুডেন্ট কার্ডের ভিতরে সে মোয়ান্নাস দেখা যায় কার্ড নিয়ে আসছে মোজাক্কারের, সে মোজাক্কার দেখা যাচ্ছে সে গলায় কার্ড ঝুলতেছে মোয়ান্নাসের, সে মেল দেখা গেছে তার গলায় স্টুডেন্ট কার্ডে লেখা ফিমেল। তো এবার পয়েন্টে আসেন, 20 দাঁতগুলো তো ঢুকতে চাইবেই, কারণ আপনি ডিসেম্বরের কথা বলেন আর যেই কথা বলেন, সজ্ঞানে সে ফিরে আসবে না। এখন এদের মাথা তো আরও নষ্ট যে আসলে কিভাবে আমরা রাজপথে যাইতে পারি, কারণ তারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসে অভ্যস্ত হয়ে গেছে, ওইদিকে যাব না। সরকারের জন্য লং টার্মের ভালো কেন? কারণ সে আবার ফল করবে, আবার ফল করলে দেখা গেছে শিক্ষার্থীরা আবার ফসকে উঠবে। তার চেয়ে বরং ভালো ওনাকে সরায় দেন, যেহেতু শিক্ষার্থীরা, অভিভাবকরা দেশের
একটা বড় সংখ্যা মানুষ এই ম্যানটাকে শিক্ষামন্ত্রীর চেয়ারে চায় না, আমি নিজেও চাই না। ফুল ফ্রেশ কথা, স্বাধীন বাংলাদেশে বসবাস করি, মনের ভিতরের কথা, দেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমার আছে, ভালো মন্দ বলার কথা বলার অধিকার আমার আছে। হকালালি কথা। ব্রয়লার মুরগি তার মেয়েকে বলুক, তার সন্তানকে বলুক, বা দেশের অন্য স্টুডেন্টদেরকে বলুক, সে বলছে। সে ব্রয়লার বলুক আর দেশি মুরগি বলুক আর যাই বলুক না কেন ভাইয়া, এই স্টুডেন্টরাই রাজপথে নাইমা তারপর সরকারের পতন ঘটাইছে। শুধু একটা মন্ত্রীর না, পুরো একটা সরকারের গদি নাড়াই দিছে, হেলিকপ্টারে চাইতে বাধ্য হয়েছে এই জেনারেশন। আপনি এই জেনারেশনকে টিকটকার বলেন আর রিলসার বলেন, তারা ওই টিকটক আর রিলস আর কোমর ঝুলাইয়া ড্যান্স করতে করতে আর টিকটকের গানের সাথে মুখ মিলিয়ে তারপর রাজপথ কাঁপাইছে এরা। আপনি মানেন আর না মানেন, হ্যাঁ আপনি আমি সবাই মিলে রাজপথ কাঁপাইছি, কিন্তু তারাও একটা অংশ। আপনি মানেন আর না মানেন, তারাও রাজপথে থাকছে, তারাও রাজপথে বের হয়ে আসছে, তাদের বন্ধুরাও গুলি খেয়ে মারছে, তাদের বন্ধুরাও শহীদ হয়েছে। এরা ওই জেনারেশন। আপনি টিকটকার বলেন আর যাই বলেন। ওদিন সেনাবাহিনীর এক উপরের কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তখন সে বলতেছিল যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এবং এই জেনারেশনকে নিয়ে আসলে খুব চিন্তায় ছিলাম 24-এর আগে, যে এদেরকে দিয়ে হবেটা কি। এদের ঢাকা ক্যান্টনমেন্টের এক উপরের লেভেলের সেনাবাহিনী, উপরের র্যাঙ্কের, যে এদেরকে দিয়ে হবেটা কি। এরা সারাক্ষণ গেম খেলে আসক্ত, সারাক্ষণ মোবাইল দেখে আসক্ত, এদের দিয়ে হবেটা কি। কিন্তু 24-এ এসে বুঝলাম যে এদের দেওয়া হয়েছে। এদেরকে আপনি প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদকের নাম জিজ্ঞেস করলে জানতে পাবেন না, কিন্তু এদেরকে একটা মাইক্রোর, এদেরকে একটা বাইকের ভার্সনের কথা জিজ্ঞেস করেন, নতুন একটা গেমের কথা জিজ্ঞেস করেন, নতুন আপনার হচ্ছে গিয়া গাড়ি কোনটা বের হইতে আছে, হবে কোনটার দাম কি এটা বের করেন, কোন খেলোয়াড় কয়টা গোল দিচ্ছে এটা জিজ্ঞেস করেন, এরা বলতে পারবে। তো এরা ওই জেনারেশন যে হল্যান্ড যে খেলায় জিতা ঢোল পিঠাইয়া তারপর যে উইশ করছে, তারপর যে এনজয় করছে, এরা ওই প্যাটার্নে আইসা ভুয়া বলে। সুতরাং এদেরকে আপনার ওই 2 টাকার চোখে আপনার ঠাট্টা বিদ্রোহ করার সুযোগ নেই। যেটা পয়েন্টের কথা, এই আন্দোলনে দেখা গেছে যে অনেকে উস্কাই দিচ্ছে, অনেকে স্টুডেন্টদেরকে ত্বরান্বিত করতেছে, কেউ ভাবতেছে সরকারের গদি নাড়ানোর জন্য। একটা স্টুডেন্ট তো বলেই ফেলছে যে এখন আর কোনো মন্ত্রীর পতন হবে না, এখন সরকারের পতন হবে। ওরা সরকারের পতন ঘটাইতে অভ্যস্ত, ওরা ঘটাই আসছে। তার মানে তার কথাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, তার কথাকে সাপোর্ট করতেছি, নেবার। সরকারের পতন ঘটানোর মতো টাইম এখনো হয় নাই, সরকার ওরকম ভায়োলেন্স এখনো করে নাই, আশা করি সেটা করবেও না। তারা ইয়ং পোলাপান রাগে ক্ষোভে জিদে, হয়তো দেখা গেছে ওই পাশে পুলিশ পিটাইতেছে তার বন্ধুকে, তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে দিতেছে না, রাগে ক্ষোভে জিদে আবেগে ঠেলায় খুশিতে বলে ফেলছে। কিন্তু এর মানে এই না যে কেউ কোনো এনিওয়ান সরকারের, বিএনপি সরকারের পতন ঘটানোর জন্য বলতেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। এখানে হিউজ পরিমাণ একটা মানুষ, এটা হিউজ পরিমাণ লাগবে না, বাস্তবতা যেটা। আপনার রুহুল কবির রিজভী সাহেব তার বক্তব্য দেখেন। আর আজকে তো রোদ, আজকে গতকালকে এর আগে রোদ, পানি কমে যাইতেছে, রোদে শুকাই যাইতেছে। আপনি 2-3 দিন, আপনি 1 সপ্তাহ পিছিয়ে দিতেন, 1 সপ্তাহ আপনি পিছিয়ে দেন নাই। আচ্ছা আপনি এখন আইসা সরি বললেন, আপনি এখন আইসা আবার পুনরায় পরীক্ষা নিলেন, তো যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের জন্য ওকে ফাইন, খুশির দিন। যারা পরীক্ষা কষ্ট করে দিল, ওই কষ্টের কি হবে? তারা আবার অন্য প্রশ্নে আইসা পরীক্ষা কেন দেবে? হ্যাঁ, ছেলে মানে জিম্মি করেন মানুষদেরকে। তো ওই জন্য ওইটা বললাম যে সরকারের জন্য ভালো আপনি একদমকে সরাই দেন না। এটা লজ্জাজনক, যদিও মানুষ প্রশ্ন তুলবে যে কত 1-1.5 বছরের মাথায় সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হইলো। এরকম বিশ্বে অনেক নজির আছে যে নিজ থেকে পদত্যাগ নিয়ে যায়। আমাদের দেশে তো আন্দোলন করতে হয়, আমাদের দেশে চেয়ারে বসতে তো লজ্জা শরম আর কাজ করে না, গন্ডারের চামড়া হয়ে যায়। কে কি বললো ওগুলো ব্যাপার নাই, আমি আমার মাথা দিয়ে ঠেলবো। সরকারকে আহ্বান জানাবো, শুধু ভায়োলেন্স, এতে তো শিক্ষা মন্ত্রণালয়ের শুধু দোষ হয় না, এতে তো মূল দোষটা গিয়ে, অভিযোগটা গিয়া প্রধানমন্ত্রী বরাবর পড়ে, পার্টি বরাবর পড়ে, সরকার বরাবর পড়ে। সুতরাং এরকম ভায়োলেন্স মানুষ নিয়ে গভর্নমেন্ট কেন আগাবে? বেটারের চেয়ে বেটার আছে তো, গুড বেস্ট বেটার আছে তো, ভালোর চেয়ে ভালো আছে।
তো অন্যত্র মানুষ দেখেন না, স্টুডেন্টদের চাহিদাও মিটলো, রাস্তাঘাটে স্বৈরাচারও বের হয়ে আসার সুযোগ পাইল না, বিষদার দিয়ে কামড় দেওয়ার জন্য, ভায়োলেন্স হলো না, জনদুর্ভোগ হলো না, সব দিক ঠিকঠাক হলো। মানুষটাকে সরাই দেন, সবাই যেহেতু চাচ্ছে। এইচএসসি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, তোমরা আন্দোলন না করে বাসায় ফিরে যাও, পড়ালেখা মনোযোগী হও, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কারণ তোমরা এখন রাজপথে নেমে আন্দোলন করে সময় নষ্ট করবা, কয়েকদিন পরে তোমরা আবার রাজপথে নেমে বলবা আন্দোলনের জন্য আমরা পড়ালেখা করতে পারিনি, তাই আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক। অটো পাসটার মতো লজ্জাজনক পাস আর কিছুই হতে পারে না। এইটা একমাত্র যেসব শিক্ষার্থীরা শিওর জানে তারা ফেল করবে, তারাই কিন্তু এইটাকে ব্যবহার করে। তাই যেসব মেধাবী স্টুডেন্টরা জানে যে সে মেধা দিয়ে পাস করতে পারবে, তার পড়ালেখা চলাকালীন যদি 2 দিন 3 দিন গ্যাপও যায়, তার পরীক্ষায় কোনো ব্যাঘাত আসে না। কারণ পরীক্ষার জন্য মানুষ অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে। যারা মেধাবী, যারা সারা বছর পড়েনি, পরীক্ষার সময় শুধু পড়ালেখা করবে, তখন কি তারা পাস করবে? করবে না। এখন কথা হচ্ছে তোমাদের আন্দোলনের কারণ হচ্ছে তোমাদেরকে শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলেছে, সেই জন্য তোমাদের আত্মসম্মানে লেগেছে। আচ্ছা, তোমরা একদম সত্যি করে বলো তো, এই ফার্মের মুরগির শব্দটা কি তোমাদের বাবা মা তোমাদের করে না? আমাদের সমাজে বাচ্চাদের ক্ষেত্রে ফার্মের মুরগির শব্দটা কিন্তু অনেকদিন ধরে প্রচলন হয়ে আসতেছে। তার পিছনে একটা কারণ আছে যে আমাদের শহরের বাচ্চারা তারা খেলার জন্য মাঠ পায় না। তারা জন্মের পর থেকে ঘরে 4 দেয়ালে বড় হতে হয়, ট্যাব দেখে, মোবাইল দেখে, টিভি, কার্টুন দেখে, এইগুলো করেই শুয়ে বসে তাদের রীতিমতো তার শৈশব পার হয়ে কৈশোরে আসতে হয়। খেলাধুলা করে যে তারা বড় হবে, খুব একটা চান্স সব বাচ্চার হয় না, কারণ শহরে খেলার মাঠের প্রচুর অভাব। আর এই কারণে ওই যে ডাক্তারি ভাষায় আছে না, যেসব বাচ্চা যত বেশি খেলাধুলা করবে তার শারীরিক গঠন তত ভালো হবে, সে হেলদি থাকবে, তার শরীরে এক্সারসাইজ হবে, তার হাত পা শক্ত হবে। ঠিক খেলাধুলা না করতে পারলে হাত পা খুব একটা শক্ত হয় না, নরম থাকে, অল্প কিছুতে একটু অসুখ বিসুখ লেগে যায়। এই জিনিসগুলো থেকেই না বাচ্চাদেরকে ফার্মের মুরগি বলা হয়। দেখা যায় যে সাধারণত যেসব বাচ্চারা শুয়ে বসে বড় হয়, তাদের একটু বৃষ্টির পানি পড়লে জ্বর চলে আসে, হালকা কিছুতে তারা একটু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেসব বাচ্চারা রোদে বৃষ্টিতে ভিজে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে, মানে কি শারীরিক একটা এক্সারসাইজের মাধ্যমে যারা বড় হয়, হ্যাঁ, তাদের কিন্তু রোগ বালাই খুব একটা হয় না। যেমন মুরব্বীরা বলে যে সবচেয়ে বেশি অসুখ ব্যায়াম কম হয় কৃষকদের, কারণ কৃষকরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। তো এই ফার্মের মুরগির মিনিংটা হচ্ছে যে তোমাকে অপমান করা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে যে তুমি আসলে শহরের বাচ্চা, 4 দেয়ালের মধ্যে বড় হয়েছো, তোমার শরীরটা খুব সফট, অল্প বৃষ্টির পানিতে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তোমাদের শরীরটা ফার্মের মুরগির মতো। তো উনি এইটাই বুঝেছে, এখানে তোমাকে ছোট করা হচ্ছে না, গালি দেওয়া হচ্ছে না। তাছাড়া উনি ওনার সময় কথা বলছে যে ওনারা তো বুক পর্যন্ত পানির মধ্যে গিয়েও পরীক্ষা দিচ্ছে, কিন্তু আজকাল বাচ্চারা তো ফার্মের মুরগির মতো। কথার প্রসঙ্গে এটা বলে, এটা তোমার বাবা মা বলছে, তোমার খালা ফুপুরও বলছে, মামা চাচারাও বলছে। এইটা খুব একটা ইগোতে নেওয়ার কিছু নাই। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আন্দোলন না করে ঘরে ফিরে যাও, তোমরা পড়ালেখা মনোযোগী হও। এখন বৃষ্টি কমে গেছে, এখন তোমরা রেগুলার ঠিক মতো পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, 1 দিন 2 দিন তোমরা পরীক্ষা কষ্ট করে দিচ্ছ, ওইটা শিক্ষামন্ত্রী অন্যায় হয়েছে, কিন্তু তোমাদেরও এটা মানতে হবে যে আজকে কয়েক বছর পড়ালেখার যে একটা পরীক্ষা নেওয়ার সিস্টেমটা খুব অগোছালো ভাবে যাচ্ছে। শিক্ষামন্ত্রীদেরও এই জিনিসটাকে খেয়াল রাখতে হয় যে সময় মতো পরীক্ষা কমপ্লিট করার, সময় মতো রেজাল্ট প্রকাশ করার, সময় মতো আবার বাচ্চাদেরকে কলেজ ভার্সিটি ভর্তি হওয়ার একটা টাইম তৈরি করে দেওয়া, আবার নতুন করে যেন তারা পড়া স্টার্ট করতে পারে। ওভারঅল একটা শিক্ষামন্ত্রী সেই জিনিসগুলোকে দেখতে হয়। তাই টাইম মতো পরীক্ষাটা কমপ্লিট করা খুবই গুরুত্বপূর্ণ, এই সুযোগটা তোমাদের দিতে হবে। তাই তোমরা প্লিজ অটো পাসের উসিলা না করে ঘরে ফিরে যাও, তোমাদের কাছে অনুরোধ, ঘরে ফিরে যাও। অটো পাসের আশা করো না, আজকে আন্দোলন করবা, পরে 2 দিন পরে বলবা আন্দোলন করতে গিয়ে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এবার আমার অটো পাস দাও, তখন আবার আরেকটা নোংরামি হবে, বুঝছো? আর তোমাদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যে প্রবেশ করে গেছে তা পুলিশের সাথে হাতাহাতি দেখে বোঝা যাচ্ছে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমাদের এই আন্দোলনকে বাইরের মানুষকে সুযোগে সদ্ব্যবহার করার সুযোগ করে দিও না, তোমরা বাসায় ফিরে যাও। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়, এই শিক্ষামন্ত্রীকে আসলেই পদত্যাগ করা উচিত, নাকি তাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য লোকজনও এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।